ভোটযুদ্ধের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলার পাঁচ টিভি নিবেদন ভোটযুদ্ধ আর ভোটযুদ্ধের দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের সঙ্গে হাজির হয়েছেন যারা, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমার একদম এক্সট্রিম রাইটে রয়েছেন ভাস্কর দে, যিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন, বিজেপির নেতা। পাশে রয়েছেন তারক ভদ্র, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, কংগ্রেসের নেতা। এবং বাঁ পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সিং, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা। আমরা এই মুহূর্তে যে আলোচনায় আসবো সেটা হচ্ছে ভোটযুদ্ধের দ্বিতীয় পর্ব। ভোটযুদ্ধের দ্বিতীয় পর্বে যে কথা আপনাদের জানাবো যে সারা দিন ধরে আজকে ভোট গ্রহণ চলেছে। গরমের জন্য ভোট গ্রহণের পর্ব খানিকটা কম হয়েছে বটে, কিন্তু ভোটের সম্পর্কে মানুষের উৎসাহ অপরিসীমই দেখা গেছে। যিনি রাজীব কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি আজকে ভোট শুরুর আগে আবেদন জানিয়েছিলেন ভোটাররা যেন ভোট দিতে দলে দলে আসেন। দলে দলে তারা আসেননি, তবে তারা খুব একটা কম এসছেন এমনটাও বলা যায় না। যদিও আমরা জানি যে প্রথম পর্বে 2019-এর থেকে 3% ভোটদানের হার কম ছিল। এবার কত সেটার হিসেব নিকেশ এখন চলছে, সেই হিসেব নিকেশ এখনও জানা যায়নি। আজকে ভোট হয়েছে 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 88টি আসনের জন্য, এবং এই 88টি আসনের জন্যে ভোটার সংখ্যা যারা ছিলেন, যারা ভোট দিয়েছেন, প্রার্থী যারা ছিলেন, যারা ভোট চেয়েছেন, তাদের সংখ্যা খুব একটা কম ছিল না। আমি প্রথমেই যাব বিজেপির আমরা ভাস্করদের কাছে জানাবার আগে জানিয়ে রাখি আপনাদের যে আজকে পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট গ্রহণ হয়েছে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। আমি পশ্চিমবঙ্গের নিরিখে ভাস্করদের কাছে প্রশ্ন করবো। ভাস্কর, কি মনে হচ্ছে আজকে ভোটের ফলাফল থেকে কি হতে পারে আজকে? দেখুন, আজকে যে দ্বিতীয় পর্বের ভোট হলো তাতে কিন্তু মানুষের সাড়া পেয়েছি, এবং সকালের দিকে আমরা দেখেছি যে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একটা বচসায় ওখানকার লোকাল তৃণমূলের যারা ছিলেন, সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছিল। কিন্তু উনি সেটা দমে যাননি, উনি গিয়েছিলেন প্রার্থী হিসাবে, উনি সব জায়গাতেই যেতে পারেন বালুরঘাটে। সুতরাং আজকে ভোটদানে আমরা যথেষ্ট আশাবাদী, এবং সুকান্ত মজুমদার গত 5 বছর ধরে যেভাবে লোকের সঙ্গে মিশে কাজ করেছেন, শুধু রাজ্যের সব জায়গায় না, বালুরঘাটেও এবং অন্যান্য সমস্ত জায়গায়, সুতরাং ওনার প্রতি মানুষের একটা আস্থা আছে। একজন শিক্ষিত লোক এবং মানুষের সঙ্গে যোগাযোগ সংযোগ সবসময় তার থাকে। সুতরাং সেই নিরিখে দেখতে গেলে বিজেপি অনেকটা এগিয়ে আছে, এবং আমরা আশাবাদী বিজেপি খুব ভালো ফল করবে এবং জিতবে তো বটেই। সুতরাং আজকের ভোটদানে আমার মনে হয় অন্যান্য আমাদের দলের থেকেও তৃণমূল বেশি চিন্তিত, কারণ তাদের যিনি প্রার্থী সেইভাবে জনসংযোগ সেই প্রার্থীর কিন্তু ওই বালুরঘাট অঞ্চলে নেই। সুতরাং আরও দুটো যে জায়গা, দার্জিলিংয়ে রাজীব বিস্তা এবং রায়গঞ্জে যিনি আছেন, তারাও কিন্তু রাজীব বিস্তা তো পুরনো মুখ আছে, এবং যিনি রায়গঞ্জে দাঁড়িয়েছেন তিনিও কিন্তু একজন উদীয়মান। সুতরাং আমরা যথেষ্ট আশাবাদী যে দ্বিতীয় পর্বের এই 3টি কেন্দ্রেই কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল শুধু না, জয়ী হবে। আমরা বিজেপির ভাস্করদের মূল্যায়ন শুনলাম। প্রাথমিকভাবে রাজ্যের মূল্যায়ন তিনি করেছেন, পরবর্তী পর্বে দেশের মূল্যায়ন করবেন। আমি সরাসরি প্রদীপ সিংয়ের কাছে যাব, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। প্রদীপ, ভাস্কর যে কথা বলছেন যে আজকে বালুরঘাটে সুকান্ত মজুমদারকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে, এবং সুকান্ত মজুমদার খানিকটা অস্বস্তির মধ্যেও পড়েছিলেন। বালুরঘাটে বিপ্লব মিত্র, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, রাজ্যের মন্ত্রীও বটে, তার জনসংযোগ তেমন নেই এমনটা বলেছেন ভাস্করদের। কী মনে হচ্ছে? দেখুন, নমস্কার, শুভ সন্ধ্যায়। গত বিধানসভা নির্বাচনে বিপ্লব মিত্রের ওইখানেই যে বিধানসভা আসনে উনি দাঁড়িয়েছিলেন, সেখানে গিয়ে কিছুদিন কাজ করার আমার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার নিরিখে বলি, বিপ্লব মিত্র দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা, তিনি জেলা সভাপতি ছিলেন। যদি কোনো মানুষের এটাতে মনে হয় যে তিনি অপরিচিত মানুষ বাংলার কাছে, তাহলে দুর্ভাগ্যজনক। তার অভিজ্ঞতা সম্পর্কে আমি কিছু না বলাই ভালো। আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে যে 3টে আসনে ভোট হয়েছে, সেই 3টে আসনে নিরিখে যদি ধরা হয়, গত 2019-এ যে রেজাল্ট হয়েছিল বিজেপির পক্ষে, সেই রেজাল্ট সম্পূর্ণভাবে বদলে যেতে যাচ্ছে। তার কারণ পরবর্তী যে কটা নির্বাচন হয়েছে তার নিরিখে যদি বলেন, তাহলে দার্জিলিং ছাড়া, দার্জিলিংয়েও আমরা 1,43,000 এগিয়ে শেষ পঞ্চায়েত নির্বাচন। যদি বিধানসভা বলেন তাহলেও কাছাকাছি 76,000 এগিয়ে। বালুরঘাটে তো আমরা প্রায় 4 লক্ষের ওপর এগিয়ে, আর রায়গঞ্জে আমরা 2 লক্ষ 2.5 লক্ষের ওপর এগিয়ে। কিন্তু আমি তবুও বলছি
যে ভোটটা একটা পরীক্ষার মতো, সেই দিনকে আমি কি পারফর্ম করলাম, সেদিন মানুষ কি মনে করলেন। আর তারপরে প্রায় আমার জন্মের আগে এরকম আবহাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। আমার কাছে যা ডেটা আছে তাতে 53 থেকে 56 বছর আগে এরকম একটা 44 বছর আগে, যেটা বলা হচ্ছে রেকর্ড হচ্ছে 44 বছর আগে, 1980 সালের এপ্রিল মাসে এরকম একটা হয়েছিল, টেম্পারেচার পৌঁছেছিল। তারপরে এইরকম একটা ঘটনা, তা এইটা সবসময় মানুষের পক্ষে নেওয়াটাও মুশকিল। সেই জন্য ভোট পার্সেন্টেজটা কমেছে, এটা দুর্ভাগ্যজনক। প্রচুর মানুষ ভোট দিলে হয়তো ভালো হতো, কারণ আজকে বাংলার মানুষ সব থেকে ডিপ্রাইভ হলো কেন্দ্রের সমস্ত পলিসির জন্য। আমরা সেটা মানুষের কাছে গেছি, বুঝিয়েছি। সুতরাং বিজেপি দিবাস্বপ্ন দেখতেই পারে, তবে আমার মনে হয় না যে এই 3টে আসনে বিজেপির কোনো দাঁত ফোটানোর জায়গা আছে। আপনাদের মনে হতেই পারে যে কংগ্রেসের প্রতিনিধিকে আমি এই ব্যাপারে কোনো প্রশ্ন করলাম না রাজ্যের ব্যাপারে, কারণ রাজ্যে কংগ্রেস প্রায় ব্রাত্য হয়ে গিয়েছে। রাজ্যে কংগ্রেসের সেই রকমভাবে খুব একটা দন্তস্ফুট করার মতো অবস্থা নেই। আমি তারক ভদ্র কংগ্রেসের প্রতিনিধির কাছে যাব, যে আজকে ওয়ানাদে কেরালে রাহুল গান্ধী লড়াই করেছেন এবং তিরুবনন্তপুরমে লড়াই করেছেন শশী থারুর। এই দুজন নেতা সম্পর্কে কি মূল্যায়ন তারক ভদ্র? দেখুন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় যেভাবে মানুষের কাছে, মানুষের মনের মধ্যে যে জায়গা রাহুল গান্ধী করেছে, তো সেখানে দাঁড়িয়ে ওখানে রাহুল গান্ধী জিতছে এবং শশী থারুর আমাদের জিতবে, এটা কোনো ভুল নেই বা কোনো ব্যাখ্যা করা আলাদাভাবে কিছু নেই। ভারতবর্ষের মানুষ এখন রাহুল গান্ধীকে চাইছে এবং তার সাথে রাহুল গান্ধীর যেন মনের আত্মার যেন মিল, সেরকম একটা মিল হয়ে গেছে রাহুল গান্ধীর সাথে ভারতবর্ষের মানুষের আত্মা। তো আজকে যেটা আপনি একটু বললেন, বাংলায় যে 3টে আসনের লড়াই হচ্ছে জয়ন্তদা, এই 3টে আসনের রায়গঞ্জটা কিন্তু কংগ্রেসের ছিল এক সময়, আপনি জানেন কংগ্রেসের গড়। না, সে তো প্রিয়রঞ্জন দাশমুখ যখন ছিলেন, প্রিয়দার গড় ওটা। তো এবারে আমি যেটা বলছি আপনাকে, বাংলাতে যে আপনি যেটা বলছেন বাংলাতে কংগ্রেস উচ্চে জায়গায় দাঁড়িয়েছে, এটা এই ধারণাটা আমার মনে হয় একটু এবার পাল্টে যাবে। তো বাংলায় আপনার কংগ্রেস রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে দুটোতেই আমরা আশাবাদী। এখানে হয়তো আমার যেটা মনে হচ্ছে এখানে আমরা জিতেও যেতে পারি, এটা নিয়ে কোনো অন্য কিছু ভাবার কোনো কারণই নেই। রায়গঞ্জ এবং দার্জিলিং দুটোর কথা বলেছেন তারক ভদ্র। আমি সরাসরি যাব ভাস্করদের কাছে। ভাস্করদের কোথাও কি দেখে মনে হচ্ছে এই জায়গাটা দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ কল্যাণীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক পালের, যেটা হচ্ছে রায়গঞ্জে, এবং অন্যদিকে গোপাল রামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজু বিস্তের। সেখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। একদমই তাই, কারণ কংগ্রেস আজকে শুধু দেশের, উনি বললেন ভারত জোড়ো আন্দোলন, ঠিক আছে, ভারত জোড়ো আন্দোলন করেছেন, কিন্তু কংগ্রেসের রেজাল্ট কি সেটা দেখতে হবে। বাংলাতে মানুষের কাছে কংগ্রেস এখন অনেক দূরে, মানুষ তাদেরকে মেনে নিতে পারছে না। শুধুমাত্র একজনই অধীর চৌধুরী বহরমপুরে, মুর্শিদাবাদে উনি করছেন। সুতরাং সেই তুলনায় দেখতে গেলে হ্যাঁ, বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সঙ্গে আমাদের আঞ্চলিক যে রাজ্যের যে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গেই মেন লড়াইটা হচ্ছে। সুতরাং সেখানে তৃণমূল কংগ্রেসের যে পর দুর্নীতি থেকে শুরু করে আজকে যেটা লেটেস্ট খবর, সন্দেশখালিতে সেখানে বোমা উদ্ধার হচ্ছে এবং সব বাইরে থেকে এসছে মশলা, সেগুলো সমস্ত কিছু উদ্ধার হচ্ছে। সুতরাং আমরা দিনের পর দিন দেখে এসেছি যে তৃণমূল কংগ্রেসের যে কি দুর্বৃত্তা। না, এই উদ্ধার হওয়ার ব্যাপারটা খালি ভোটের সময় হয় কেন ভাস্কর? না, এটা অনেকদিন ধরেই হচ্ছে। এটা কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্ট যখন অর্ডার দিচ্ছে তখন এনআইএ বলুন, সিবিআই বলুন বা ইডি বলুন, এখন সিআইডিও মাঠে নেমে পড়েছে। সুতরাং এগুলো যখন যেরকম অর্ডার হয়, কোর্টের অর্ডার অনুযায়ী এগুলো সব হচ্ছে। সুতরাং আজকে তার মানে প্রশ্ন উঠে যাচ্ছে, দেশটা রাজনীতিবিদরা চালাচ্ছেন না কোর্ট চালাচ্ছে? আমি এই প্রশ্নটা ভাস্করকে করছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে আজকে কোর্টকে সমস্ত ব্যাপারে ইনভলভ হতে হচ্ছে। সামান্য একটা কথা বলি, আমাদের একটা সভা সমিতি করতে গেলে কোর্টের পারমিশন নিতে হয়, একটা মন্দিরে পুজো করতে গেলে, হনুমান জয়ন্তী করতে গেলে আমাদের অনুমতি নিতে হয়, কোর্টের অর্ডার নিতে হয়। সুতরাং সেখানে সব ব্যাপারে কোর্টকে ইনভলভ করে এখানে কোর্টের যে আসল কাজ, যে সাধারণ মানুষের যে লিটিগেন্টদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেক কিন্তু পিছিয়ে যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে, সামাজিকভাবে এটা একটা ক্ষতি তো হচ্ছেই। সুতরাং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস, যেভাবে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করেছে, বাধ্য হয়ে আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে এবং কোর্ট কিন্তু সুমোটো বিভিন্ন জায়গায় অর্ডার দিচ্ছে এবং যেভাবে দুর্নীতিগুলো সামনে এগিয়ে আসছে, সে লিস্ট এখন আর বলা যাবে না। তাহলে না, কোর্টের একজন বিচারপতিকে আমরা দেখলাম, তিনি বিচারপতির তকমা ছেড়ে দিয়ে তিনি বিজেপি প্রার্থী হলেন। এটাই কি কোনো ইঙ্গিতবাহী ব্যাপার?
না না, সেটা তো ওনার উনি চাকরি আগে থেকে রিটায়ারমেন্ট নিয়ে তারপরে ওনার এটা হতেই পারে, সুতরাং উনি একটা সাধারণ মানুষের মতোই উনি সমস্ত মানুষের কাছে যাচ্ছেন এবং যথেষ্ট ওখানে আশাবাদী আমরা, এবং ওখানকার মানুষ তাকে চাইছে, যেভাবে আমরা দেখছি টিভির মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে, যে কিভাবে অভিজিৎ গাঙ্গুলিকে ওখানে মানুষ মানে বরণ করে নিচ্ছে, সেটা সত্যি আশ্চর্যজনক, এবং ওখানে আমরা জিতবো, এটা তো একদম। আমি তারক ভদ্র অনেকক্ষণ থেকে হাত তুলে আছি কিছু বলার জন্য, কি বলেন তারক? হ্যাঁ, আমি বলছিলাম যেটা একটু আগে বিজেপি যিনি প্রতিনিধিত্ব করছেন উনি বললেন বিজেপি সর্বভারতীয় দল। বিজেপি এমন একটা দল 84 সালেও 2টো লোকসভা আসনের দল, কিন্তু জাতীয় কংগ্রেস, 82 সালে জাতীয় কংগ্রেস, সে তো অনেক আগের কথা। জাতীয় কংগ্রেস হ্যাঁ। সেও কি আঞ্চলিক দল, সেও সর্বভারতীয় দল। আজকে নেক টু নেক ফাইটটা হচ্ছে কিন্তু জাতীয় কংগ্রেসের সাথে। না, বিজেপি নিজেকে সর্বভারতীয় দল বলার মধ্যে কংগ্রেসকে সর্বভারতীয় দল বলা হচ্ছে না, এই ধারণাটা হলো কি? না না, হলো এই কারণে হলো যে রাহুল গান্ধী যে আন্দোলন করেছেন করতেই পারেন, তার জন্য যে রাহুল গান্ধীর দল ক্ষমতায় আসছে না বা রাহুল গান্ধীর দল কোনো জায়গায় জায়গা পাচ্ছে না, এটা একেবারে ওনাদের ভুল ধারণা, একদমই বাজে ধারণা, ধারণাটা বানালাম। আমি হ্যাঁ, যে অভিজিৎ গাঙ্গুলি যখন উনি কোর্টের চিফ জাস্টিস ছিলেন, তখন কিন্তু এই শুভেন্দুকে নিয়ে এই অভিজিৎ গাঙ্গুলি যা রায় দিয়েছিলেন, যা বলেছিলেন, সেই গাঙ্গুলি বাবুকেই যখন দেখলাম উনি যখন বিজেপির প্রার্থী হলেন, প্রার্থী হওয়ার পরেই তখন যখন এই শুভেন্দুকে নিয়ে উনি যখন বিবৃতি দিচ্ছেন, প্রেস মিডিয়া ধরছে, তখন উনি শুভেন্দুকে সাধু সাজিয়ে বলছেন ওইটা যে প্যাকেটটা উনি নিয়েছিল, টাকা ছিল না কি ছিল আপনারা দেখতে পেয়েছেন কেউ? এই যে আজকের দ্বিপাক্ষিক একজন চিফ জাস্টিসের যেমন দ্বিপাক্ষিক তার বিহেভিয়ার, তার ব্যবহার, এটা ভারতবর্ষের মানুষ আশা করেন একজন চিফ জাস্টিস থেকে। অর্থাৎ অভিজিৎবাবু অবশ্য চিফ জাস্টিস কোনোদিনই ছিলেন না, তিনি একজন সাধারণ বিচারপতি ছিলেন। আমি এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে শেষ যে প্রশ্নটি ভাস্কর দিকে করেছিলাম সেই প্রশ্নটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি প্রদীপ সিংয়ের কাছে। বিরতিতে যাওয়ার আগে প্রদীপ সিংয়ের কাছে আমার প্রশ্ন যে দেশটা কে চালাচ্ছে, কোর্ট না রাজনীতিবিদরা? দেখুন, রাজনীতি, আমাদের দেশের রাজনীতিবিদরা দেশ চালাবে, কোর্ট তার সবার পেরিফেরি আলাদা করা আছে সুনির্দিষ্টভাবে সংবিধানে। কিন্তু অদ্ভুতভাবে একটা এমার্জেন্সি, আমি তখন জন্মাইনি, এমার্জেন্সির ইতিহাস পড়েছি, তাতে তৎকালীন অবস্থায় ইন্দিরা গান্ধী যেভাবে এমার্জেন্সি ঘোষণা করার পর যে ঘটনাগুলো ঘটেছিল, এখন এমার্জেন্সি না ঘোষণা করে সেই পরিস্থিতিতে আমরা বসবাস করছি, সেরকম দমবন্ধ অবস্থায়। আমি যেটা বলতে চাইছি, এটা বিজেপির কৌশলগত পরিকল্পনা এবং কৌশলগত আকারে তৈরি করা। আমি আপনাকে বলি, সমস্ত বিজেপি লিডাররা এবং সমস্ত বিজেপির যত চ্যানেল, মানে যত যে রাজ্যে আছে, ধরুন আমাদের দেশের আমাদের রাজ্যের নির্দিষ্ট 2-4টে বাংলা বড় চ্যানেল আছে, তারা কি করেছে, আজকে ভোট দেখানোর পরিবর্তে, এটা বিজেপির একটা কৌশল ছিল যে ভোট দেখানোর পরিবর্তে ইডি কিংবা সিবিআইয়ের একটা আপনার ভানা কিংবা দেখতে যাওয়া ঘোড়া এনকোয়ারি রূপটাকে সামনে এনেছে অদ্ভুতভাবে। সংবাদ মাধ্যম আমি একদম সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু সংবাদ মাধ্যম এবং বিজেপি নেতারা যেভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ওখানে নাকি সিবিআই কিংবা ইডি গিয়ে যে জিনিসগুলো কিংবা এনআইএ গিয়ে যে জিনিসগুলো পেয়েছে তার সিজার লিস্ট করার আগে সেই লিস্টটা চলে এসছে বিজেপির নেতাদের কাছে কিংবা সংবাদ মাধ্যমের কাছে। সবাই বলছে নাকি বিদেশি জিনিসপত্র পাওয়া গেছে। সেই বিদেশি জিনিসপত্র তখনই তো জানা যাবে যে সেই সংস্থাটা যখন সিজার লিস্ট দেবে, কিংবা সেই সংস্থার হয় যিনি মুখপাত্র তিনি যখন বলবেন, সেটা না বলার সময় তারা যতক্ষণ ওখানে এনকোয়ারি করছেন কিংবা দেখছেন, ঘুরে পদ্ধতিগতভাবে তাদের ঘুরে দেখার ব্যবস্থা করছেন তারা, তার মধ্যেই বাইরে থেকে কলকাতায় বসে বিজেপি নেতারা কিংবা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, যাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি, তা সেই স্থান অবধি পৌঁছতে দেওয়া হয়নি, তারা জেনে যাচ্ছে যে ওখানে বিদেশি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা কোথাও অবাক লেগেছে। এটা কৌশলগতভাবে ভোটের দিনকে মানুষকে বোঝাও যে তৃণমূল খারাপ, যাতে ভোট দিতে যাওয়ার সময়ও মানুষের মাথায় সেই জিনিসটা বাজে। এই চালাকি, এই পদ্ধতি, এই বিজ্ঞান যে ব্যবহার করছে,
সেই বিজ্ঞানে যে আমরা ধরতে পারছি না কিংবা তার বিরুদ্ধে কোনো অবলম্বন নিচ্ছি না, এটা যেন বিজেপি ভুল না করে। এর জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা তৈরি করে রাখা আছে। এটা কিন্তু আমরা নয়, সমস্ত শিক্ষিত সমাজ কিংবা বুদ্ধিমান সমাজ সবাই কিন্তু এটাই বুঝতে পারছে যে বিজেপির যেমন নাটকীয়তা, যেমন নাটক করে বোমা ফাটাবো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার পরিকল্পনা এবং বোমা ফাটানোর নাম করে 23,000 মানুষের অন্তত 23,000 মানুষের যোগ্য মানুষের চাকরি জায়গা ধরেছেন প্রদীপ সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার চক্রান্ত এবং একই সঙ্গে শিক্ষক দুর্নীতিকাণ্ড, যার জন্যে 25,757 জন চাকরি হারালেন, সেই বিষয়টি নিয়ে আমরা আসবো। তবে বিরতির পর বিরতির পর ফিরে এলাম আমাদের ভোট যুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন সব রাজনৈতিক দলের প্রতিনিধি। বিজেপির পক্ষ থেকে রয়েছেন ভাস্কর দে, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তারক ভদ্র এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন প্রদীপ সিং। আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনার মধ্যে যে বিষয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম সেটি হচ্ছে চাকরি দুর্নীতি এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত। ভাস্কর, কি বলবেন এই বিষয়ে, যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, 25,757 জন চাকরি হারালেন, এই সম্পর্কে বিজেপির বক্তব্য যেটার জন্য দায়ী সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এবং সাধারণ মানুষ সবাই জানে যে কিভাবে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু করবে, পুলিশের চাকরি, এই সমস্ত অনেক কিছু হয়েছে, সেগুলো আস্তে আস্তে কোর্ট এগুলো করছে। এগুলো কোনো বিজেপির সঙ্গে কোর্টের কোনো লিয়াজও নেই। আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, এগুলো কোর্টকে অ্যালিগেশন দিচ্ছেন যেটা উনি পারেন না করতে, যার জন্য হাইকোর্টে ওনার এগেইনস্টে মামলা হয়েছে এবং সেই মামলা করেছেন কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কৌস্তব বাগচি, দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব, দুজনেই আইনজীবী। সুতরাং এটা একটা সুমোটো মামলা হচ্ছে, সেই মামলা চিফ জাস্টিস গ্রহণ করেছেন এবং তার লিভ দিয়ে সেটাকে উনি নেক্সট উইক টাইম দিয়েছেন হিয়ারিং এর জন্য। সুতরাং এটা ভাবতে হবে যে একটা রাজনৈতিক দল কি ছিল 2011 আগে আর কি হয়েছে আজকে 2024-এ। আপনি দেখুন, একজন কাউন্সিলরের 3-4 করে গাড়ি, ফ্ল্যাট, অসংখ্য ফ্ল্যাট, কোথা থেকে আসছে এই টাকা? যত টাকা কেন্দ্র থেকে যে ফান্ডের টাকাগুলো আসছে, সেই টাকাগুলো তারা প্রথমেই সরিয়ে নিচ্ছে নিজেদের কাজে। সুতরাং আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বলছেন যে হত্যার চক্রান্ত, তার জন্য তদন্ত হোক, রাজ্য পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে। সুতরাং এগুলো তো তারা দেখবে। কি করে হয় একটা যাকে আমরা শুনি যে মুখপাত্র সর্বভারতীয় একজন নেতৃত্ব, কিন্তু যদিও সর্বভারতীয় দল এটি নয়, কিন্তু যাই হোক, আজকে যে অ্যালিগেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার জন্য যেটা আজকে তৃণমূলের মুখপাত্র বললেন, আমরাও চাইছি এটা সঠিক তদন্ত হোক, কিন্তু সঠিক তদন্ত তো হবে না। এটা একটা গিমিক, ওনাকে একটা হাইলাইট করার জন্য। না, গিমিক হলে কি রাজারাম রেগিকে ধরে আনা হতো বম্বে থেকে? নিশ্চয়ই সেটা তদন্ত হবে। সেটা যদি সেটা দোষী বেরোয়, তার এগেইনস্টে যা ব্যবস্থা। এবং রাজারাম রেগি কিন্তু খুব দুর্ধর্ষ লোক, এবং 26/11 অ্যাটাকের যে রিচার্ড হেডলি ছিলেন, তার সঙ্গে তার যোগাযোগ ছিল। আমরাও চাই একজন শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বলে না, এরকম কোনো ব্যক্তিত্বের এগেইনস্টে যদি আজকে রাজ্যের প্রশাসন দেখুন না কোথায় গেছে। একটা আপনি কমপ্লেন নিয়ে যান, থানা নেবে না। আপনি একটা ফোন করেন কোনো কাউন্সিলরকে দিয়ে বা কোনো নেতৃত্বকে দিয়ে, দেখবেন আপনার কমপ্লেন নিয়ে নিচ্ছে। আমাদেরকে ম্যাক্সিমাম, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, আমরা প্রায় 70-80% আমরা কমপ্লেন যখন থানায় জমা দিতে দেয়, আমাদেরকে স্পিড পোস্ট করতে হয়, আমাদেরকে অনলাইনে কমপ্লেন করতে হয়। কেন না? থানা নিতে চায় না, থানা ভয় হয়ে গেছে। আজকে থানার ওসিদের আমরা আগে যা দেখেছি 2011 আগে, আমরা সিপিএমকে এত কিছু বলি, কিন্তু সিপিএম কিন্তু একটা জায়গায় তারা ঠিক ছিল যে থানাকে কিন্তু কিছুটা হলেও কাজ করতে দিত। কিন্তু আজকে থানাগুলো যা হয়েছে, একটা ব্লক প্রেসিডেন্ট। ভাস্কর, বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে বাম এবং রাম, এটা কি তারই প্রতিফলন? না, বাম এবং বিজেপিতে সমস্ত আমরা ভালো লোকেদের আহ্বান জানাই। সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এবং তৃণমূলেরও বহু, আমরা জানি, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে বহু তৃণমূল নেতৃত্ব কিন্তু তারা বসে গেছেন এবং তারা ভীষণভাবে বিক্ষুব্ধ, এবং তারা মানে জনসমক্ষে বলতে পারে না রাজনীতির জন্য, তারা কিন্তু ভোট বাক্সে সেটা দেবেন, জবাব দেবেন আমার মনে হয়। এবং প্রদীপ, বিজেপির ভাস্কর অনেকগুলো অভিযোগ তুলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমি বলি যে বিচারপতি বিরুদ্ধে যে কথা বলেছেন, বিচারপতির বিরুদ্ধে না, তিনি যে রায় দান করেছেন তার বিরুদ্ধে, বিচারপতির বিরুদ্ধে আমাদের কারোর কোনো রকম অভিযোগ নেই। কখনো ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী 5 জন লোক যদি কোনো অপরাধ করে,
কিংবা কোনো অর্গানাইজেশন যদি কোনো 5 জন লোকের ফেভারে থেকে সেই অর্গানাইজেশন কোনো পক্ষপাতমূলক কাজ করে, সেই অর্গানাইজেশনের সেই দায়িত্বশীল ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত, এবং যে 5 জন 6 জন 10 জন 15 জন এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত। সেটি না করে সামগ্রিকভাবে সমস্ত মানুষকে একপন্থীতে ফেলে তাদের সবাইকে আপনার কড়িকাঠে বলিকাঠে গলা দিয়ে গলা কেটে দেবেন, এটা তো কখনো হতে পারে না। ভারতীয় সংবিধান বলে সমস্ত দুষ্কৃতি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরাপরাধও যেন ও কখনো শাস্তি না পায়। সেইখানে সমস্ত এসএসসির দিক থেকে যদি অভিযোগ ধরা হয়, তাহলে এসএসসির দিক থেকে গ্রুপ ডির জন্য, গ্রুপ সির জন্য 146 জন, তার মধ্যে 102 জন চাকরিতে জয়েন করেছিলেন, আর গ্রুপ ডির জন্য 38 জন, আর বাদবাকি টিচার ক্লাস 9 থেকে 12 পর্যন্ত তার জন্য এই কটা সংখ্যার অপরাধীদের জন্য তাদেরকে শাস্তি না দিয়ে আপনি 25,000 লোককে অপরাধী বানিয়ে দিলেন। যে যারা আজকের দিনে, দাদা একটুখানি বলে নিতে দিন, যারা আজকের দিনে সামাজিকভাবে তারা অপদস্থ হচ্ছেন, তাদের মান সম্মান পরিবারের এবং 2টি পরিবারের, যিনি চাকরি করতেন তার এবং তার শ্বশুরবাড়ির পরিবারের সমস্ত মান সম্মান চলে যাচ্ছে, এইগুলো বিজেপির নেতারা কি ফিরিয়ে দিতে পারবেন? বিজেপিকে এর মূল্য চোকাতেই হবে। যে বোম বিজেপির বিরোধী দলনেতা সেদিনকে স্টেজে দাঁড়িয়ে ফাটাতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মাথায়, সেই বোমটা বিজেপির কোন অংশে গিয়ে পড়েছে আর কিভাবে ফাটছে সেটা একমাত্র বিজেপির নেতারাই বুঝতে পারছে। যার জন্য আজকে বিজেপির ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীকে দায়ী করা হচ্ছে এই সমস্ত ভোট হারানোর জন্য। সারা বাংলা জুড়ে মানুষ বুঝতে পেরেছে যে এরা বাংলার মানুষের পক্ষের লোক নয়, এরা চাকরি গিলে খাওয়ার লোক, এরা ক্ষতিগ্রস্ত করছে বাংলাকে, এরা বাংলার গৃহ ব্যবস্থাকে বন্ধ করেছে, গরিব মানুষের যাতে গৃহ তৈরি না হতে পারে, গরিব মানুষ 100 দিনের কাজ করা মানুষরা যেন অর্থ না পেতে পারে, তাতে তৃণমূলকে ছোট দেখানোর চেষ্টা চলছে। কিন্তু তৃণমূলকে ছোট দেখাতে গিয়ে যে বাংলার মানুষের বিপক্ষে, বাংলার মানুষকে যে আপনার কড়িকাঠে গলা দিয়ে যে কেটে দিচ্ছে সেটা এরা বুঝতে পারছে না, কিন্তু বাংলার মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পারছে। আমি 2 মিনিট টাইম নেবো। আমি প্রদীপবাবু একটা কথাই বলবো, আজকে এই যে এসএসসি বলুন, যত দুর্নীতি হচ্ছে সব কিন্তু কোর্টের অর্ডারে হচ্ছে, এবং কোর্ট কিন্তু অন্ধ। আপনারা দেখবেন কোর্টের সিম্বল, কোর্টের যে সিম্বল, কোর্টের প্রত্যেকটি জাজ আপনাদের হাতের পুতুল, কোর্টের প্রত্যেকটি জাজ আপনাদের হাতের পুতুল। আপনারা জাজকে প্রাইজ দেন, আপনারা জাজকে টিকিট দেন, আপনারা জাজকে রাজ্যসভায় পাঠান, আপনারা সমস্ত জাজকে প্রাইজ দেন, আপনারা জাজকে গভর্নর পর্যন্ত অফার করেন। আমি এখনো বলছি প্রত্যেকটা জাজ সারা ভারতবর্ষ জুড়ে এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু জাজ, সমস্ত জাজ নয়, কিছু আংশিক জাজ আপনাদের হাতের পুতুল। আমরা দুজনের কথাই শুনলাম। একজন রেফারি হিসেবে কাজ করতে পারেন কংগ্রেসের তারক ভদ্র কি বলছেন এই বিষয়টি নিয়ে? দেখুন, আমার কথা একটা আছে, কাঠ খেলে আঙ্গার হবেই। ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার চাকরি চুরি করেছে, এতে তো কোনো ভুল নেই, এতে কোনো অস্বীকার করার জায়গাও নেই। রাজ্য সরকার না, রাজ্য সরকারের কতিপয় লোকজন, কিছু লোকজন রাজ্য সরকারের কিছু মন্ত্রী, কিছু কতিপয় লোকজন করেছে এটা, তো এটা অস্বীকার করার জায়গাটা একদমই নেই। তো ব্যাপারটা হলো, যখন করেছে তখন তো আর গুনে করেনি। আজকের যেটা বলছে যে 19,000 সঠিক লোক ছিল, বাকি যেটা 5,000 5,500 তারা এইভাবে ঢুকেছিল। এখন সেই জাস্টিফাইটা করবে কি? সেই জাস্টিফিকেশনটা কে বের করবে যে এ সঠিক, এ সঠিক নয়? তাহলে কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে যে এ পরীক্ষা দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, তাতে নাম লিস্টে মেরিট হিসাবে বেরিয়েছিল এবং তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, সেই লেটার অনুযায়ী চাকরিটা জয়েন করেছে। না, দুর্নীতি যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছি তাহলে কোর্ট যেটা আপনার রায় যেটা দিয়েছে সেটা তো অবশ্যই ঠিক রায় দিয়েছে, ভুল কিছু দেয়নি। তো চুরি হয়েছে, কারণ আজকে দেখুন যে কতগুলো ডিপার্টমেন্ট। না, যে কথা প্রদীপ বললেন ভারতীয় সংবিধানের এমব্লেম হচ্ছে যে 1000 জন
দোষী শাস্তি পেতে পারে, কিন্তু একজন নির্দোষী যেন শাস্তি না পায়। না না, সেইটা দেখুন, সেটা কিন্তু সেটা যেটা প্রদীপ যেটা বলছে, প্রদীপের কথাটা গুরুত্ব সেটা কোন জায়গা থেকে, ধরুন আমরা সাজাটা কোন জায়গা বলছি, আজকে যে এই যে চাকরিটা যাদের গেছে, আজকে তাদেরকে যখন বলা হচ্ছে যে তারা যখন আজকে মায়নাটা নিয়েছিল, আজকে বলুন না রাস্তায় 1,000 খানেকের উপর ছেলে মেয়ে আজকে বসে আছে কত বছর ধরে, 1,000 দিন ধরে বসে আছে, কতগুলো ছেলে মেয়ে রাস্তায় জলে রোদে বৃষ্টিতে পড়ছে, তারা আজকে তাদের আন্দোলনটা তাদের দোষটা কোথা, তারা কি সাজা পাচ্ছে না? তাহলে আজকে তারা যে মেরিটেড, তারা পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে তারা আজকে রাস্তায় আন্দোলন একটা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন, তিনি কিছু আইনের রদবদল ঘটিয়ে এদের প্রত্যেককে চাকরি ফিরিয়ে দেবেন, 15 দিনের মধ্যে চাকরি ফিরিয়ে দেবেন। আজকে একটা কোনো মানে ইউটিউবে মানে কোনো মানে কোথাও কোনো মিটিংয়ে বা কোনো চ্যানেলের কোনো মিটিংয়ে মতো উনি বলছিলেন যে আমাদের ভুল হয়েছে, সেটা আইন বলতে না, উনি বলেছেন ভুল হয়েছে, চাকরি আমি ফিরিয়ে দেবো। উনি এটা পারে না, কখনো হয় না। ব্যাপারটা হলো উনি ওই চাকরি দেবেন না, অন্য বিকল্প চাকরির ব্যবস্থা সেটা বিকল্প, সেটা অন্য জায়গায়, এগুলো হয় না। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল সমস্ত কৃষকদের, অনিচ্ছুক কৃষকদের কাছে দাঁড়িয়ে, যেদিনকে আন্দোলনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, টাটা চলে যাওয়ার পরেও মুহূর্তে যখন আমরা গভর্নমেন্টে ছিলাম, সেই দিনেও তৎকালীন বিরোধী দল সিপিএম এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কিছু লেজুরও সেদিনকেও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই পারবেন না সেই চাষিদের জমি ফেরত দিতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পারেননি, সুপ্রিম কোর্টের রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে, সেই চাষিদের সেই জমি ফেরত দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব, তো দেবই, আজীবন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, তৃণমূল কংগ্রেস সরকার যতদিন থাকবেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার দেবে। ওরা যে বলছে বন্ধ করে দেবে, হবে না। স্বাস্থ্যসাথী যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন দেওয়া হবে। সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে এই 25,000-এর চাকরি আমি ফেরাবই, তো ফেরাবেনি, তার জন্য যে কোনো মূল্য চোকাতে হয় তৃণমূল কংগ্রেসকে তাই চোকাবে, কিন্তু এই সবার চাকরি ফিরবেই। তারা যেন আমাদের তরফ থেকে তাদের প্রত্যেকটা পরিবারের লোকজনকে এবং তাদেরকে অ্যাপিল যে তারা যেন কোনো এর মধ্যে হতাশগ্রস্ত না হয়, কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। 25,757টি চাকরি গেছে। একমাত্র ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট সোমা দাসের চাকরি বহাল থাকছে, এই কথা জানিয়েছে আদালত, এবং আদালতের নির্দেশে যে 25,757 জনের চাকরি গেছে, তাদের হাহাকার পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছেন যে আপনি কি আপনার চাকরি চলে গেলে হারানো টাকা ফিরিয়ে দিতে পারবেন? এটা জাজেদের উদ্দেশ্যে তিনি এই প্রশ্নটা রেখেছেন। এই প্রশ্নটা তিনি রেখেছেন। এটা জাজেদের এগেইনস্টে এই প্রশ্ন কখনো আনা যায়? উনি কি ধরনের একটা মঞ্চ থেকে প্রশ্ন করছেন যে একজন জাস্টিস হাইকোর্টে, এটা আমার মন্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নয়। তারা তো সঠিকভাবে চাকরি পেয়েছে, আর এটা তো পুরো বেআইনিভাবে দুর্নীতি পরায়ণের মতো চাকরি হয়েছে। আর আজকে সিঙ্গুরের কথা বললেন, সিঙ্গুরের যে মানুষেরা বলছে যে ওই জমিতে আমরা না পারবো চাষ করতে, না পারবো কিছু করতে, সুতরাং এখানে আবার যেন কারখানা হয়। সুতরাং উনি এখানে কোনো ইন্ডাস্ট্রি আনতে অর্থাৎ ভাস্কর, এটা কি বলতে পারি যে বিজেপি তারা এই গ্রাউন্ডে এবারে জয়লাভ করবে? জয়লাভ তো আমরা অনেক আসনেই জয়লাভ করবো। আপনি রেজাল্টটা দেখবেন, আপনি 1 তারিখের পরে যখন রেজাল্ট বেরোবে তখন আপনারা দেখতে পারবেন যে 42টার মধ্যে কটা বিজেপি পাচ্ছে, কটা তৃণমূল পাচ্ছে। তৃণমূলের এখন মানে আতঙ্ক হয়ে গেছে বিজেপি, কারণ বিজেপিতে এখন সমস্ত ভালো লোকেরা কিন্তু জয়েন করছে। সে সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, এবং কংগ্রেসের হতে পারে, অন্যান্য দলের হতে পারে। সুতরাং তারা কিন্তু বুঝে গেছে যে এই ডবল ইঞ্জিন সরকার যদি না হয়, এই রাজ্যের কোনো উন্নতি হবে না। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার না হলে উন্নতি হবে না। আমরা ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর আবার ফিরে আসবো, তারক ভদ্রকে দিয়ে ফিরে আসবো বিরতির পর। বিরতির পর ফিরে এলাম ভোটযুদ্ধের এই পর্বে। ভোটযুদ্ধের এই পর্বে আমরা তারক ভদ্রকে দিয়ে শুরু করবো, কারণ তারক ভদ্র কিছু বলতে চাইছিলেন অনেকক্ষণ ধরে। তারক ভদ্র। হ্যাঁ, আমি যেটা বলবো জানতুদা, একটু আগে বিজেপি যিনি প্রতিনিধিত্ব করছেন, উনি একটা কথা একটু আগে বললেন, ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিনের সরকারে এই 10 বছরে ভারতবর্ষ একদম নিঃস্ব, এবং ভারতবর্ষের মাটি কাঁদছে, মানুষ তো শেষ, মাটি কাঁদছে। ডবল ইঞ্জিন বাংলায় আসার কোনো চান্স তো নেই, কারণ আমি যে বাঙালি হিসাবেও ডবল ইঞ্জিন বাংলায় হবে না, এটা করে বললেন। মানে বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে, তাই তো? কংগ্রেস আসবে, সরকারে আমরা আসবো।
আমরাও তো সরকারে, কিন্তু মানে কংগ্রেস ডবল ইঞ্জিন আসবে না, কারণ এবার ডবল ইঞ্জিন সরকার তো না, তৃণমূল কংগ্রেসও আসবে না, বিজেপি আসবে না, না তৃণমূল কংগ্রেসও আসবে না, বিজেপি আসবে না, তার উপর তো তাহলে কি এইবার বললাম? ভোট চলছে জানতো না, ডবল ইঞ্জিন সরকার থাকছে না, পড়ে না যাচ্ছে। এবারে কে আসছে তাহলে খবর? এবার একদম ইন্ডিয়া জোট আসছে, ইন্ডিয়া গঠবন্ধন এবার দিল্লিতে বসছে সরকারে, বিজেপি সরকারে ডবল ইঞ্জিন সরকার আর আসছে না, কারণ এত বড় দুর্নীতির সরকার যে ভারতবর্ষের প্রতিটি মানুষকে কাটিয়ে ছেড়ে দিচ্ছে, পথে বসিয়ে ছেড়ে দিচ্ছে। না ইন্ডিয়া জোট আসছে মানে তো তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক। যে তৃণমূল তো ইন্ডিয়া জোটের সাথে নেই। কে বলেছে তৃণমূল নেই? কংগ্রেস, আমি দায়িত্ব নিয়ে বলছি না আমি কেন না বলছি? শুধুমাত্র পশ্চিমবঙ্গে না না না, পশ্চিমবঙ্গে নয় জানতো, এটা হয় না। তৃণমূল কংগ্রেস আমাদের ইন্ডিয়া গঠবন্ধনের সাথে নেই, অন ক্যামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। উনি আজকেও বলেছেন, উনি আজকেও বলেছেন, আজকেও বলেছেন। উনি দেবের কারণ যদি আজকে ঘাটালের যদি মঞ্চে উনি থেকে বলতেই তিনি পারেন, সরাসরি বলেছেন। উনি বলতেই পারেন, তাতে সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো, যদি উনি গঠবন্ধনে থাকতেন তাহলে বাংলার বুকে কংগ্রেস যে 6টা আসন চেয়েছিল গঠবন্ধনের স্বার্থে, সে গঠবন্ধনে থাকেননি। এখানে 42টা উনি দিয়েছেন, উনি গঠবন্ধন থেকে বেরিয়ে এসেছেন। কারণ গঠবন্ধন থেকে বেরিয়ে আসার একটাই কারণ, বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের পুরোপুরি যে টাই আপ আছে, এটা সারা বাংলার মানুষও ভালো করে জানে, ছোট ছোট বাচ্চারা জানে। অতএব এখানে কোনোভাবেই বিজেপির এই ডবল ইঞ্জিন সরকার থাকছে না ভারতবর্ষের মসনাদে 4 তারিখের পরে। মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা আঁতাত রয়েছে। একদমই রয়েছে, একদম অন ক্যামেরা বলছি, এটা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ জানে যে পুরোপুরি আঘাত হয়েছে। কারণ আজকে ভাস্কর কোনো আঁতাত কি আছে? আজকে যখনই দেখা এটা কংগ্রেসের, আমার দাদা এটা ঠিকই বলেছেন, মানে ঠিকই বলেছেন বলবো যে ওনারা যখন সিপিএম যখন গভর্নমেন্টে ছিল, ওনারা যেরকম কংগ্রেস আর সিপিএম ভাই ভাই তো সুতরাং ছিল তখন, তো সেই পন্থা আমাদের উপর চাপায়। যেমন ওনারা ছিলেন ওনাদের বলে, প্রদীপ কি বলেছে? প্রদীপ ওনাদের বলে তারা এই আজকে এই বিজেপির বলে এবং এই বিজেপির বলে তৃণমূল কংগ্রেস করেছিল, এই বিজেপির কোলে তৃণমূল কংগ্রেস করেছিল, এটা মনে হয় উনি ভুলে গেছেন। প্রদীপ কি বলবে এই ব্যাপারে? তৃণমূল কংগ্রেস করেছিল, এটা আচ্ছা, আমরা এই বিজেপির কোলে তৃণমূল কংগ্রেস ছিল, এটা ভুলে যাবেন না নিশ্চয়ই। মানে অদ্ভুত লাগলো, একটা সর্বভারতীয় দল সে তৃণমূল কংগ্রেস বলে যে আমরা নাকি বিজেপির এজেন্ট, আমরা নাকি আঞ্চলিক দল। তা যাই হোক, আঞ্চলিক দল আমার নেত্রী, তারা 6টা সিট চেয়েছিল, তৎকালীন নেত্রী এটা প্রকাশ্য জনসভায় আজকের ডেটে তিনি ঘাটালে দেবের হয়ে প্রচার করতে গেছিলেন। সেই মঞ্চ থেকে গতদিনকে জুন মালিয়ার যে আসনে দাঁড়িয়েছে মেদিনীপুরের মঞ্চ থেকে সব জায়গা গতকালকেও কংগ্রেসকে সিপিএম কে বিজেপি কে অ্যাটাক করেছে, আজ বিজেপিটাকে অ্যাটাক না, করেছে। আমার একটা কথা হচ্ছে, আমি এক কথা বলছি, আমরা এখনো বলছি যে বাংলার অজিত চৌধুরী মুন্ডুপাল মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত চৌধুরী যদি এখানে গঠবন্ধন হতো তাহলে অজিত চৌধুরী কোনো কথা দাদা, বলতো আমি না। দুটো প্রশ্ন করতে চাই বিগত দিনে হয়েছে গঠবন্ধন। তারক বাবুকে দুটো প্রশ্ন করতে চাই। ইন্ডিয়া গঠবন্ধনে সিপিআইএম আছে না নেই? সিপিআইএম বলে না, বামফ্রন্ট আছে। সিপিআইএম আছে না নেই? সিপিআইএম আছে। সিপিআইএম যদি থেকে থাকে তাহলে আবার এসব আক্ষরিক অর্থের নাটকটা বন্ধ করুন, এইসব আক্ষরিক অর্থের নাটক বন্ধ করুন। একদমই নয়। তাহলে যে কেরলের যে লড়াই করছেন সেটা কি নাটকীয়তায়? রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই হ্যাঁ, তাহলে কি নাটকীয়তায়? তাহলে বামফ্রন্ট গঠবন্ধনে আছে, শুনুন, এটা পরিষ্কার শুনুন। ওই বাঁচার চেষ্টা করবেন না। একদমই তৃণমূল নয়, কংগ্রেস একদমই নয়। দুটো আসন দিয়েছিল। আজকে আপনারা কি করবেন, আপনারা কি ভাববেন, আপনারা কি দায়িত্ব নেবেন, সেটার দায়িত্ব আপনাদের। কংগ্রেসকে, আমাকে সিপিএম কে আপনার ইস্যুটা বাংলার কাছে কোনো বড় ইস্যু নয়। আপনি যে এজেন্ট হিসেবে আপনার দল কিংবা বামপন্থী ভোটাররা যে আজকে বিজেপির দিকে ট্রান্সফার হয়েছেন, এটা সংখ্যাতত্ত্ব ভোটিং সংখ্যাতত্ত্ব কোনোভাবেই নয়, কারণ আমরা মরে যাব। কোন সাম্প্রদায়িক দলের সাথে আমরা যাব না। আপনাদের আজকে ধর্ম নিয়ে আচ্ছা, আজকে যাব না। ভাস্কররা ধর্ম মানুষ জানে, কারণ আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি। সাধারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি কিন্তু সাম্প্রদায়িক দল না, না হলে আমাদের এখানে এই যে যার জন্য স্কুলের বাচ্চাদের হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয় রামনবমীর নামে, রামনবমীর নামে
প্রচার। স্কুলের বাচ্চাদের না, কাছে না। হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয় কখনোই না। যে তোমরা চলো সিয়ারা পড়ো মারো না, কখনোই না। তাই বলে সিয়ারা পড়ো মারো এরা সংস্কার সিয়ারা প্রচার করো। আমাদের কেন্দ্রে আর বিজেপির এজেন্ডা আছে। বিজেপির এজেন্ডা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিজেপি সেল আছে। সবথেকে বড় ডেঞ্জার এজেন্ডা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ দলে ইউনিভার্সিটি নিশ্চিন্ন এই হয়ে হোয়াটসঅ্যাপ গেছে ইউনিভার্সিটি কংগ্রেস সবথেকে মানুষের খতরনাক নিশ্চিন্ন হয়ে গেছে। খতরনাক এজেন্ডা সুতরাং আজকে কংগ্রেসের এই কথা ছাড়া আর কোনো কথা বললাম তো নিশ্চিন্ন হয়ে গেছে। 4 তারিখের পর দেখবেন 4 তারিখের পর এই ডবল ইঞ্জিন থেকে সরকার থাকছে না আজকে- পড়ে যাবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি একটু ডবল ইঞ্জিন সরকারের কিছু উদাহরণ দিতে চাই সারা দেশব্যাপী। ডবল ইঞ্জিন সরকারের অবস্থায় মণিপুরে আমার এক বোনকে, দিদিকে, মাকে চাই যে রূপে বলুন উলঙ্গ করে রাস্তায় নামিয়ে- না, গতকাল তো আমেরিকা এই ব্যাপারে তাদের মানবাধিকার কমিশন লঙ্ঘিত হচ্ছে ভারতবর্ষে একদম, তারা একদম। বলেছে। আমি ডবল ইঞ্জিন সরকারের কিছু উদাহরণ দিতে চাই। মহারাষ্ট্রের জনগণ একটা রায় দিয়েছিল ভোটের, তার জন্য একটা সরকার তৈরি হয়েছিল। ডবল ইঞ্জিন সরকারকে তৈরি করার জন্য সেখানে 50 কোটি এমএলএ 50 কোটি টাকা দিয়ে এক একজন এমএলএকে কিনতে হয়েছে ডবল ইঞ্জিন সরকার চালাবে বলে। বিহারে নীতিশবাবুর মতো একজন মানুষকে প্রলোভন দিয়ে প্রলোভিত করে তাকে তার পক্ষে নিতে হয়েছে ডবল ইঞ্জিন সরকার চালাবে বলে। কর্ণাটকে ডবল ইঞ্জিন সরকার চলছিল, গণতন্ত্রে এত জ্বালান জ্বালিয়েছে মানুষকে, বিরক্ত বীতশ্রদ্ধ করে তুলেছে যে কর্ণাটকের হনুমানজিকে সামনে নামিয়ে এনেও উদ্ধার পায়নি ডবল ইঞ্জিন সরকারকে বাঁচানোর জন্য। সুতরাং বাংলা আজ পর্যন্ত কখনো কেন্দ্রের সঙ্গে বরাবর লড়াই হয়ে এসছে এবং স্বাধীনতার থেকেই যদি কংগ্রেসের সরকার থেকে থাকে তখন যদি বলেন সেটাকে ডবল ইঞ্জিন সরকার, তৎকালীন অবস্থাতে জওহরলাল নেহরুকেও বিধান রায় ছাড়েননি, ইন্দিরা গান্ধীকেও বিধান রায় ছাড়েননি। বাংলা তার নিজের চরিত্র নিয়েই থাকবে, যারা সবসময় কেন্দ্রর সঙ্গে চোখে আঙুল রেখে আঙুল তুলে সরাসরি কথা বলবে। যদি স্বাধীনতার আগে যাই, তৎকালীনও বাংলার যিনি যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু তৎকালীনও কিন্তু দিল্লির সেই কংগ্রেস কমিটিকে ছেড়ে কথা বলেননি। সুতরাং অর্থাৎ বাংলা দিল্লিকে ছাড়বে না। বাংলা দিল্লিকে ডরায় না, যেটা প্রদীপ সিং বললেন। ডবল ইঞ্জিন সরকারের ইলেকট্রাল বন্ডে কিভাবে ভয় দেখিয়ে সিবিআই লাগিয়ে কিভাবে এক একটা কোম্পানির থেকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হয়েছে, কিছু কোম্পানির নাম, তারিখ এবং কত টাকা, তার একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি জনগণের স্বার্থে। এখন যেহেতু ভোট চলছে, এই কেন্দ্রীয় সরকার থাকলে কি হবে আগামী দিন বলে দিচ্ছি। ডিএলএফ 25শে জানুয়ারি 2019 এই ইলেকট্রল বন্ডে টাকা নেবে বলে কেন্দ্রীয় সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে অ্যাটাক করে আটক করবার জন্য। ডিএলএফ সিবিআই এর অ্যাটাক হয়েছিল, একদম। আমরা জানি। হ্যাঁ, এবার তারপরে সেই বন্ড ক্রয় করে 9 অক্টোবর 2019 কত টাকা? 170 কোটি টাকা। দ্বিতীয় ডিবিবি ল্যাব তাদেরকে অ্যাটাক করেছিল 19শে ফেব্রুয়ারি 2019। 5ই জুলাই সে বন্ড কেনে কত কোটি টাকার? 55 কোটি টাকা। তারপরে গিয়েছিল আপনার নবযুগ ইঞ্জিনিয়ারিং তাদেরকে অ্যাটাক করেছিল 18ই এপ্রিল 2019। সে বন্ড কিনেছিল 15ই নভেম্বর 2022 50 কোটি টাকা। এরকম করে তারপরে আইএফবি অ্যাগ্রো তাদেরকে 25শে জুন অ্যাটাক করা হয়েছিল 2020। তাদের থেকে তারা বন্ড কিনেছিল 8ই অক্টোবর 2021। অর্থাৎ বুঝতে পারছি এরকম ভাবে এই ইলেকট্রাল এই যে না শুনুন, না, রেড হওয়ার পরে বক্তব্য কেন? রেড হওয়ার কেস হলো না কেন? রেড হওয়ার পরে কেস কেন হলো না? তাদের থেকে এই টাকাগুলো নেওয়া হলো, এই টাকাগুলো নেওয়া হলো কেন? কি করবে আর এখানে রেড হবে না? না, এই- মমতা ব্যানার্জির মতো কথা বলছেন আপনি যে কেন আমাদেরকে এই টাকাগুলো দিয়ে ছেড়ে দেওয়া হলো কেন? টাকাগুলো দিয়ে তাহলে এটা প্রকাশ কেন করা তাহলে হলো না? কি বলতে পারেন প্রকাশ কেন যে করা হলো না? তোলাবাজি করলেন আপনাদের বিজেপি শীর্ষ নেতৃত্ব, যে আমি কেস দেব তারপরে ভয় আমার কাছে আর- তাহলে তাহলে বন্ড নিয়েছেন কেন? তাহলে বন্ড নিয়েছেন কেন? তাহলে বন্ড ফেরত দিন, তাহলে বন্ড ফেরত দিন, সব তাহলে বন্ড ফেরত দিন। অরবিন্দ ফার্মাকে যেদিনকে টাকা নিয়েছেন সেদিনকে অর্থাৎ বন্ড ফেরত দিন। আমরা পরিষ্কার আমরা পরিষ্কার 400 জুমলা যেমন বাংলায় বলেছিল 200 বেরোবে,
করে 77 পেয়েছে। কর্ণাটকে বলেছিল, কর্ণাটকে বলেছিল 111 দেখা যাবে কে নিশ্চিন্ন হয়েছে। আমরা তৃতীয় পর্বে এই আলোচনায় আসবো এবং বর্তমানে দ্বিতীয় পর্বে আজকে যে ভোট গ্রহণ হলো 88টি আসনে ভোট হয়েছে। বিজেপির আশা তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে। কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে তারা বলছে যে বিজেপি তা পারবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একচ্ছত্র হবে সেই কথা তারা বলছে। এই কথা জানিয়ে আমরা আজকে ভোট যুদ্ধের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেব। আবার আসবো আমরা তৃতীয় পর্বে।